হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল পার্থস ফিজিক্স। তো আজকে আমরা শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার। দেখো, অনেক চ্যাপ্টারে অনেক জায়গাতে অনেকে ভেক্টর থেকে শুরু করে, কিন্তু আমি শুরু করছি একদম ফার্স্ট থেকে, সেটা হচ্ছে স্মৃতিবিজ্ঞান। এর আগেও রয়েছে কিন্তু তোমাদের পরিমাপ, পদার্থবিদ্যা কী জিনিস, ওখানে কী কী অঙ্ক ব্যবহৃত হয়। তো ওটা আমি করাচ্ছি না, কারণ ওটা আমি মনে করি সবচেয়ে লাস্টে করানোই ভালো। ঠিক আছে, আচ্ছা। তো ফার্স্ট চ্যাপ্টার শুরু হচ্ছে স্মৃতিবিজ্ঞান, যেটা ইংলিশ হচ্ছে কাইনেমেটিক্স। তো এর মধ্যেও আজকে আমি যেটা শুরু করব সেটা হচ্ছে সরল রেখা বরাবর গতি বা মোশন ইন 1D, 1 ডাইমেনশন। ওকে, তো কী কী পড়াবো? ফার্স্ট হচ্ছে বলবিজ্ঞান। বলবিজ্ঞান জিনিসটা কি বা মেকানিক্স জিনিসটা কি। 2 নম্বরে বলবিজ্ঞানের প্রকারভেদ বা টাইপস। 3 নম্বরে স্থিতি ও গতি, মানে রেস্ট কী জিনিস আর মোশন কী জিনিস। 4 নম্বরে নির্দেশতন্ত্র, মানে ফ্রেম অফ রেফারেন্স জিনিসটা কি। 5 নম্বরে গতির প্রকারভেদ, মানে গতি কয় ধরনের হয়, 1D, 2D, 3D, এই সম্পর্কে আমরা জানব। 6 নম্বরে হচ্ছে বস্তু কণা, মানে পার্টিকেল বা বস্তু কণা বা বিন্দু বস্তু, এই জিনিসটাই বা কি। আমরা তো অনেক জায়গায় শুনে থাকি না, বস্তু কণা, পার্টিকেল, বিন্দু বস্তু, এই জিনিসটাই বা কি। আচ্ছা, 7 নম্বরে হচ্ছে রৈখিক গতি বলতে আমরা কি বুঝি বা রেক্টিলিনিয়ার মোশন বলতে আমরা কি বুঝি, এই সম্পর্কে আমরা আজকে জানবো। আচ্ছা, তো ফার্স্ট থেকে আমি শুরু করছি, ইন্টারেস্টিং হবে। ওকে, তো দেখতে থাকো ভিডিওটা, একদম ফার্স্ট থেকে শুরু করছি। একদম 2x স্পিডে আবার দেখতে যেও না, কারণ ফার্স্ট শুরু করছো তো সেটা সেইভাবেই দেখো যাতে তোমরা প্রথম থেকেই ক্লাস 11-এর একদম প্রথম থেকেই সব জিনিস ঠিক মতন করে বুঝতে পারো। আচ্ছা দেখো, ফার্স্ট মুচ্ছি। আচ্ছা, 1 মিনিট, আমার আবার মোছার পরেও আরেকটা জিনিস দিয়ে মুছতে লাগে। ওকে, তো দেখো বলবিজ্ঞান। বলবিজ্ঞানের ইংলিশ হচ্ছে মেকানিক্স। ওকে, এর ইংলিশ মিনিংটা হচ্ছে মেকানিক্স। এবার এই মেকানিক্স জিনিসটা কি, মন দিয়ে দেখো, মন দিয়ে শোনো। মেকানিক্স জিনিসটা হচ্ছে যেখানে আমরা কোনো বস্তুর গতি নিয়ে আলোচনা করি, যেখানে আমরা কোনো বস্তুর কী নিয়ে আলোচনা করি, গতি নিয়ে আলোচনা করি, সেই পার্টটাকেই বলা হয় মেকানিক্স বা বলবিজ্ঞান। এবার এই বলবিজ্ঞানের যে প্রকারভেদ সেটা কি, মন দিয়ে শোনো। তো বলবিজ্ঞানের যে প্রকারভেদগুলো রয়েছে, অ্যাকচুয়ালি আমি প্রকারভেদ বলবো না ওটাকে, বলবিজ্ঞানের মধ্যে আমরা কি কি পড়বো। ফার্স্ট হচ্ছে স্থিতিবিদ্যা। এই স্থিতিবিদ্যা জিনিসটা কি, এই স্থিতিবিদ্যা জিনিসটা কি? স্থিতিবিদ্যা হচ্ছে কিচ্ছু না, যখন কোনো বস্তু স্থির অবস্থায় রয়েছে তখন তার যেই গতি বা তার যেই বিদ্যাটা বা সেই সমস্ত বিষয় নিয়ে আমরা যখন পড়াশোনা করব তখন তাকে বলা হয় স্থিতিবিদ্যা। কখন? যখন কোনো একটা বস্তু স্থির অবস্থায় আছে তখন তার গতি নিয়ে আমরা যখন আলোচনা করব সেটাকে আমরা বলবো স্থিতিবিদ্যা বা স্ট্যাটিক্স। কি বলবো? স্ট্যাটিক্স, নট স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিক্স। ওকে, এটা হচ্ছে স্থিতিবিদ্যা। তো 2 নম্বরে চলে আসো। 2 নম্বরে হচ্ছে গতিবিদ্যা। এই গতিবিদ্যা জিনিসটা কি? গতিবিদ্যা জিনিসটা হচ্ছে যখন আমরা কোনো একটা বস্তুর গতির কারণ নিয়ে আলোচনা করব। গতির কারণ মানে, মনে করো আমি একটা বলকে ছুঁড়ে মারলাম দুম করে, এবার বলটা তো গেল, কিন্তু বলটা ছুঁড়ে মারার কারণটা কি, সেটা হচ্ছে আমি। তো এটা শুধুমাত্র বলের একটা উদাহরণ দিলাম, এরকম মনে করো অনেক বস্তু রয়েছে যেটা চলছে কিন্তু তার পেছনে কারণটা কি, ওইটা নিয়ে আমরা যখন আলোচনা করব সেটা হচ্ছে গতিবিদ্যা বা ডাইনামিক্স। তার যে নামটা সেটা হচ্ছে ডাইনামিক্স। ওকে, আচ্ছা, এখানে আমরা কি করছি? এখানে আমরা গতির কারণটা অনুসন্ধান করছি। গতির কারণটাকে আমরা অনুসন্ধান করছি। ওকে, আচ্ছা। 3 নম্বরে চলে আসো, স্মৃতিবিজ্ঞান, যেটা আমরা আজকে পড়ব। এইখানে আমরা কি করছি, মন দিয়ে শোনো। এইখানে আমরা কোনো বস্তু যখন চলছে না, মানে কোনো বস্তু যখন গতিতে আছে তখন গতি নিয়ে শুধু আলোচনা করব, তার কারণ জানার চেষ্টা করব না, শুধুমাত্র গতি নিয়ে আলোচনা করব। তো তখন সেই পার্টটার নাম হয়ে যাবে কি, কাইনেমেটিক্স বা স্মৃতি বিজ্ঞান। এখানে কি করব, শুধুমাত্র বস্তুর গতি নিয়ে আলোচনা করব, মানে বস্তু জোরে যাচ্ছে নাকি আস্তে যাচ্ছে, বস্তু সোজা যাচ্ছে নাকি বেঁকা যাচ্ছে, এই সমস্ত জিনিস নিয়ে যখন আলোচনা করব সেটা হচ্ছে
স্মৃতিবিজ্ঞান, বা তার নাম হচ্ছে কি কাইনেমেটিক্স। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা আপাতত এই দুটো বাদ দিই, আমরা পড়া শুরু করি এইটা। ওকে, তো এটা পড়ার সময় আমাদের জানতে লাগবে স্থিতি কি জিনিস আর গতি কি জিনিস। তো এইটা যতটা তোমরা সোজা ভাবছো, জিনিসটা কিন্তু ততটা সোজা নয়, কিন্তু আবার সোজাও। তো মন দিয়ে দেখো। তো 3 নম্বরে চলে আসি। 3 নম্বরে ফার্স্টে আলোচনা করছি স্থিতিটা কি জিনিস। দেখো, মনে করো তুমি একটা ঘরের মধ্যে রয়েছো। ওকে, তোমার যে ঘরটা রয়েছে না, ওটাকে তুমি কল্পনা করতে পারো তুমি একটা ঘরের মধ্যে রয়েছো। এবার ঘরের মধ্যে আশেপাশে যে সমস্ত জিনিসপত্র রয়েছে, মনে করো টেবিলের ওপর তোমার যে বইটা রয়েছে, বা যে খাটটা রয়েছে, বা যেই পাখাটা যেটা ঘুরছে না সেইটা রয়েছে। এবার তুমি কি দেখছো, যে জিনিসটা স্থির অবস্থায় আছে, তাই তো? তুমি ঘরের মধ্যে আছো, তো তুমি কি দেখবে আশেপাশের জিনিসগুলো? তুমি আশেপাশের যে জিনিসগুলো রয়েছে এইগুলো খুব ভালো হয় যদি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো এখন, তারপরে যদি নোট করে লিখে রাখো। কারণ এগুলো আমি এমন করে পড়াচ্ছি না, একবার দেখলে পরে পড়া হয়ে যাবে, একবার দেখলে পরে, বেশি দেখার দরকার নেই, একবার দেখতে লাগবে, পড়া কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তুমি আশেপাশের জিনিস দেখছো, সেটা কি দেখছো? স্থির অবস্থায় দেখছো। তো স্থির অবস্থায় দেখছো, তাই তো? তো তুমি যেহেতু স্থির অবস্থায় দেখছো, তো বস্তুর ওই যে অবস্থাটা, মানে যেই বস্তুকে তুমি দেখছো স্থির, বস্তুর ওই যে অবস্থাটা, সেটাকে তুমি কি বলবে? সেটাকে তুমি কি বলবে? স্থিতি বলবে, তাই তো? কেন বলবে স্থিতি? যেহেতু স্থির অবস্থায় আছে। বাহ, খুব ভালো কথা। এখন মনে করো ওই একই বস্তুকে যদি চাঁদ থেকে দেখা সম্ভব হতো, মনে করো চাঁদ থেকে যদি আমি দেখতাম একই বস্তুকে, বস্তুগুলো বাদ দাও, মনে করো তোমার যে ঘরটা রয়েছে, ওই ঘরটাকে যদি চাঁদ থেকে দেখা সম্ভব হতো, তাহলে পরে কি ওই বস্তুটা বা ওই ঘরটা স্থির অবস্থায় থাকতো? না, থাকতো না। তার কারণটা কি? কারণ তুমি যখন চাঁদে রয়েছো, চাঁদ থেকে যখন দেখছো জিনিসটাকে, তখন চাঁদ পৃথিবীকে কেমন দেখে? গতিশীল, তাই তো? চাঁদ পৃথিবীকে কেমন দেখে? গতিশীল দেখে। আচ্ছা, তো পৃথিবী যদি গতিশীল হয়, তাহলে পৃথিবীর প্রত্যেকটা বস্তুও গতিশীল হবে চাঁদের সাপেক্ষে, তাই তো? মানে যে বস্তুগুলো স্থির অবস্থায় তুমি দেখছো, সেইগুলোকে আমি যদি চাঁদ থেকে দেখি, তাহলে পরে কি দেখবো? গতিশীল। কেন? কারণ পৃথিবী ঘুরছে, আর তোমার যে ঘরটা রয়েছে বা ঘরের আশেপাশে যে বস্তুগুলো রয়েছে স্থির অবস্থায়, সেগুলো তো পৃথিবীর মধ্যেই রয়েছে। তো ওইগুলোকে তুমি কি দেখবে? স্থির না গতিশীল? চাঁদ থেকে গতিশীল অবস্থায়। তো এখন লিখে দিই শুধুমাত্র গতি। তো দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে তুমি যে বস্তুটাকে দেখছো, সেই বস্তুটা স্থির অবস্থায় রয়েছে নাকি গতিশীল অবস্থায় রয়েছে, এটা কিন্তু বস্তুর ওপর শুধু নির্ভর করছে না, এটা নির্ভর করছে কে দেখছে তার ওপরও। তুমি যদি ঘরের মধ্যে থেকে ঘরের জিনিস দেখো, তাহলে পরে স্থির অবস্থায় আছে। তুমি যদি চাঁদ থেকে দেখো জিনিসগুলোকে, তাহলে পরে গতিশীল অবস্থায় আছে। তাহলে পরে এই যে জিনিসটা স্থির অবস্থা, এটা শুধুমাত্র বস্তুর উপর নির্ভর করছে না, এটা দুটো জিনিসের উপর নির্ভর করছে। কোনটা? স্থিতি, তাই তো? আচ্ছা, কার কার উপর নির্ভর করছে? এক তো তুমি যাকে দেখছো, এক তুমি যাকে দেখছো সে আসল মানুষ নয়, এটা গান আছে না? আচ্ছা, তুমি যাকে দেখছো, আর কার উপর নির্ভর করছে? যে দেখছে, মানে তুমি। আর তোমার নামটা কি? পর্যবেক্ষক। তো দুটো জিনিসের উপর নির্ভর করে, তুমি যাকে দেখছো, একটা হচ্ছে পর্যবেক্ষক, তাই তো? তো আমি তো এটা বলতে পারি না
যে পুরো মহাবিশ্বে স্থির বস্তু বলে কিছু নেই, আবার না সেটা পরে বলছি, দাঁড়াও, এটা সাসপেন্স। আচ্ছা, তো এটা তো আমি বলতে পারি যে কোনো মহাবিশ্বে, পুরো মহাবিশ্বে একদম স্থির বস্তু বলে কিচ্ছু নেই, সেটা নির্ভর করছে পর্যবেক্ষকের ওপর, সে কেমন রয়েছে। আচ্ছা, তাহলে আমরা এটাও বলতে পারি যে পরম স্থিতি বলে কিচ্ছু হয় না। পরম স্থিতি মানে কি? সেটা সব সময় স্থির, সব জায়গাতে স্থির, সবার সাপেক্ষেই স্থির। আরে সবার সাপেক্ষে কিরকম করে স্থির হতে পারে? আমার সাপেক্ষে যেটা স্থির সেটা যে চাঁদে রয়েছে তার সাপেক্ষে স্থির নাও হতে পারে, তাই তো? তার মানে পরম স্থিতি বলে কিচ্ছু হয় না, পরম স্থিতি বলে কিচ্ছু হয় না, পরম স্থিতি বলে কিচ্ছু হয় না। হায় মেরে পরম 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 স্থিতি বলে কিচ্ছু হয় না। ওকে, আচ্ছা, তো স্থিতি সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। এরপরে চলে আসি গতি। তো গতিও খুব সহজ, কিছু নেই এর মধ্যে, হ্যাঁ একদমই সহজ। গতি, গতি জিনিসটা কি? তো মনে করো এখন তুমি কিসে রয়েছো? এখন মনে করো তুমি রয়েছো ট্রেনে। ওকে, তুমি ট্রেনে রয়েছো, তো ট্রেনে কিছু গুন্ডা বদমাশ উঠলো, উঠে কি করার চেষ্টা করছে? তোমাদের থেকে টাকা নেওয়ার চেষ্টা করছে। ওকে, আচ্ছা, তো তুমি কোথায় রয়েছো? ট্রেনে রয়েছো। ওকে, তো উঠলো কিছু গুন্ডা যারা তোমার থেকে টাকা নেওয়ার চেষ্টা করছে। ওকে, তো বন্দুক দেখালো, ভাই টাকা দে টাকা দে টাকা দে। আর তুমি বললে ভাই আমি গরিব, নিচে নিলে পরে আমার কিডনি নেন, টাকা আমি কোত্থেকে পাবো? তো ওরা বললো ঠিক আছে কিডনি দেন। তো এই যে তোমার মধ্যে আর গুন্ডার মধ্যে আলোচনা হচ্ছে, গুন্ডার সাপেক্ষে তুমি কি অবস্থায় আছো? স্থির অবস্থায় নাকি গতিশীল অবস্থায়? দুজনে কিন্তু ট্রেনের মধ্যেই আছো। তো গুন্ডার সাপেক্ষে তুমিও স্থির অবস্থায় আছো, তোমার সাপেক্ষে গুন্ডাও স্থির অবস্থায় আছে। কিন্তু কিন্তু প্ল্যাটফর্মে যে রয়েছে, ট্রেনটা যাচ্ছে কিন্তু, ওকে, প্ল্যাটফর্মে যে রয়েছে সে তোমাকেও দেখছে গতিশীল, আবার গুন্ডাকেও দেখছে গতিশীল, তাই তো? তাহলে পরে যে প্ল্যাটফর্মে রয়েছে, তো এখানে লিখলাম প্ল্যাটফর্মের সাপেক্ষে। তো প্ল্যাটফর্মের সাপেক্ষে তোমার যেই গতি বা গুন্ডার যেই গতি, তোমার গতি লিখলাম, বারবার গুন্ডা 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 লিখতে পারছি না, তোমার যেই গতি বা তোমার যেই অবস্থা, গতি তো না, তোমার যেই অবস্থা, সেটাকে আমরা কি বলবো? গতি বলবো না, সেটাকে আমরা কি বলবো? গতি। কিন্তু যেটা বললাম বারবার, যে ট্রেনে গুন্ডা রয়েছে, গুন্ডা তোমার থেকে টাকা চাইছে, তুমি বলছো না না আমার কিডনি নাও কিডনি নাও। তো প্ল্যাটফর্মে যারা দাঁড়িয়ে রয়েছে তারা দেখছে তুমিও গতিশীল, গুন্ডাও গতিশীল, তাহলে পরে তোমার যে অবস্থাটা সেটাকে আমরা কি বলবো? গতিশীল অবস্থা বলবো বা গতি বলবো। এখন গুন্ডা তোমাকে কি দেখছে বা তুমি গুন্ডাকে কি দেখছো? স্থির অবস্থায়। তো তো তুমি গুন্ডাকে কি দেখছো বা গুন্ডা তোমায় কি দেখছে? বা গুন্ডা তোমায় কি দেখছে? স্থির অবস্থা দেখছে না? তো এটা হচ্ছে স্থিতি। খুব আশ্চর্য বিষয় তো, এক জায়গায় স্থিতি আর এক জায়গায় গতি। তার মানে এখানে আমরা বুঝতে পারি যে পরম গতি বলে কিচ্ছু হয় না, তো পরম স্থিতি বলেও কিচ্ছু হয় না, আবার পরম গতি বলেও কিন্তু কিচ্ছু হয় না। ওকে, তো পুরো মহাবিশ্বে পরম স্থিতি বা পরম গতি বলে কিচ্ছু হয় না। ওকে, কিচ্ছু হয় না। ওকে, তো এরপর আমরা জানবো যে অ্যাকচুয়ালি এই স্থিতি বা গতি বোঝানোর জন্য আমাদের স্থিতি আর গতি বোঝানোর জন্য আমাদের কি প্রয়োজন, কিভাবে আমরা বলবো যে বস্তুটা গতিশীল অবস্থায় রয়েছে আর বস্তুটা স্থির অবস্থায় রয়েছে? তো কিছু একটা তো প্রয়োজন যার সাহায্যে আমরা বলতে পারবো। ওকে, তো দেখা যাক কি প্রয়োজন। আচ্ছা, খুব ভালো কথা, খুবই সুন্দর কথা।
বাবা বাবা, ওয়াও। এইবার এইবার কি প্রয়োজন? তো 3 নম্বরে এটা গেল। 4 নম্বরে শুধু লিখি কি প্রয়োজন। আচ্ছা, এইবার মন দিয়ে শোনো। মনে করো একটা বস্তু এইখানে রয়েছে। মন দিয়ে শুনবে, হ্যাঁ? এটা হচ্ছে বস্তু না, এটা বস্তু কণা বলতে পারো। একটা বস্তু কণা এইখানে রয়েছে। তো এইখানে রয়েছে, এটা তো আমি আঙ্গুল দিয়ে দেখালাম। এবার মনে করো আমি আঙ্গুল দিয়ে দেখাবো না, তো আমাকে তো বোঝাতে লাগবে, কথা বলে তো বোঝাতে লাগবে যে ভাই দেখ, এই যে বস্তু কণাটা না, এটা এই জায়গাতে রয়েছে। তো কথা না বলে বোঝাবো, কী করে বোঝাবো? মন দিয়ে শোনো। আচ্ছা, আমি শুধু কি জানি, মন দিয়ে শোনো, আমি শুধু কি জানি, এই যে বোর্ডটা রয়েছে না, বোর্ডের এই দৈর্ঘ্যটা জানি আর এই দৈর্ঘ্যটা জানি, ঠিক আছে? আর আমি এটাও জানি যে এত পর্যন্ত যে দৈর্ঘ্য হয় সেটা কত হয়। মনে করো 20 সেন্টিমিটার হলো, ধরে নিলাম 20 সেন্টিমিটার। আর আমি এটাও জানি যে এত পর্যন্ত যে দৈর্ঘ্যটা হয় সেটা হয়, মনে করো ধরে নিলাম 25 সেন্টিমিটার। ওকে, মানে এখানে মনে করো স্কেল ফিট করা রয়েছে, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এমন করে এখানেও স্কেল ফিট করা রয়েছে। এবারটা আমি হাত দেবো না কিন্তু, হ্যাঁ, হাত দেবো না কিন্তু, আমাকে বোঝাতে লাগবে এই বস্তুকণাটা কোথায় রয়েছে। তো কী করে বোঝাবো? আচ্ছা, আমি তো এটা বলতে পারি যে ভাই তুই একটা কাজ কর, তুই ফার্স্টে এইভাবে 20 সেন্টিমিটার যা। তো বললো ঠিক আছে, গেলাম, এই গেলাম, এই 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 গেলাম 20 সেন্টিমিটার। তারপরে বললাম ভাই তুই এক কাজ কর, তুই এইভাবে 25 সেন্টিমিটার যা। তো গেলাম, টুং 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 25 সেন্টিমিটার। এবার বললাম ভাই কি পাচ্ছিস তুই? তখন তুই কী বলবি? তখন তোমরা কী বলবে? যে কেন এই বস্তুকণাটাকে পাচ্ছি, তার মানে কি? বস্তুকণাটার স্থান সম্পর্কে আমি জানতে পারলাম। তো বস্তুকণাটা কোথায় আছে সেটা তো জানতে পারলাম। কোথায় আছে কী করে বুঝলাম? যে ভাই তুই প্রথমে 20 সেন্টিমিটার যা, তারপরে ওয়াই বরাবর 25 সেন্টিমিটার ওঠ, তাহলে পরে তুই বস্তুকণাটাকে দেখতে পাবি যে বস্তুকণাটা এখানেই রয়েছে। তার মানে এটা যদি এক্স অ্যাক্সিস হয় আর এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এক্স বরাবর 20 গেলাম, ওয়াই বরাবর 25 গেলাম, তারপরে দেখতে পারলাম যে বস্তুকণাটা আছে। তো এখানে বস্তুকণাটার যে স্থান সেটা তো আমাকে বোঝাতে লাগবে না, স্থান বোঝাতে লাগবে। বা বস্তুকণাটার যে গতি সেটা বোঝানোর জন্যও তো আমার অক্ষের দরকার পড়ে, বা কোনো না কোনো পর্যবেক্ষকের দরকার পড়ে। এটাকে মনে করো পর্যবেক্ষক, এই যে অ্যাক্সিসটা রয়েছে না, এটাকে মনে করো পর্যবেক্ষক। তো কোনো বস্তুর স্থিতি বা গতি বোঝানোর জন্য আমার একটা পর্যবেক্ষকের দরকার পড়ে। তো পর্যবেক্ষক বারবার না বলে আমি কি বলবো? আমি বলবো নির্দেশতন্ত্র। কি বলবো? নির্দেশতন্ত্র। তো নির্দেশতন্ত্র জিনিসটা কি? যার সাপেক্ষে, একদম সিম্পলি বোঝো, ফিজিক্সে জটিল কিছু নিয়ে আসার দরকার নেই। আচ্ছা, একদম সিম্পলি বলতে গেলে নির্দেশতন্ত্র হচ্ছে এমন একটা জিনিস যার সাপেক্ষে তুমি কোনো একটা বস্তুর গতি বা স্থিতিকে নির্ধারণ করতে পারো। ওকে, তাকেই বলা হয় নির্দেশতন্ত্র। যেমন দেখো, এই বস্তুটা স্থির অবস্থায় রয়েছে, সেটা আমি কার সাপেক্ষে বুঝতে পারলাম? এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে, তাই তো? এই বস্তুটাই মনে করো যদি চলতে শুরু করতো, এমন করে চলতো, তাহলেও সেটা আমি কার সাপেক্ষে বুঝতাম? এক্স ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে। এখানে এই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস না নিয়ে অন্য যে কোনো কিছুও নিতে পারতাম, তো তার সাপেক্ষে জিনিসটা আবার অন্যরকম হতো। যেমন ট্রেনে করে যাচ্ছ, তোমার সাপেক্ষে গুন্ডা স্থির, আবার প্ল্যাটফর্মের সাপেক্ষে তুমি অস্থির, গতিশীল, অস্থির না গতিশীল। তো এক একজনের সাপেক্ষে এক এক রকম। তো যে দেখছে, আমাকে তো তার সাপেক্ষেই সব কিছু বের করতে লাগবে, তাই তো? তো ও হচ্ছে তখন নির্দেশতন্ত্র। কে? নির্দেশতন্ত্র। কারণ তুমি তার সাপেক্ষে বুঝতে পারছো, মানে যে দেখছে তার সাপেক্ষে বুঝতে পারছো যে কোনো একটা বস্তু স্থির অবস্থায় আছে নাকি গতিশীল অবস্থায় আছে, তাই তো? আচ্ছা, তো যখন কোনো একটা সিস্টেম বা কোনো একটা সংস্থার সাপেক্ষে আমরা বুঝতে পারি যে কোনো বস্তু স্থির অবস্থায় আছে নাকি গতিশীল অবস্থায় আছে, সেই পার্টিকুলার সিস্টেমটাকে বলা হয় নির্দেশতন্ত্র। তো সুন্দর করে লিখে দিচ্ছি, কোনো সংজ্ঞা না, জিনিসটা বোঝো, কারণ সংজ্ঞা ইম্পর্টেন্ট না। তো নির্দেশতন্ত্র কী জিনিস? নির্দেশতন্ত্র হচ্ছে এমন একটা সংস্থা বা এমন একটা, কি বলবো, সংস্থাই বললাম, বা সিস্টেম, সবচেয়ে ভালো, এমন একটা সিস্টেম যার সাপেক্ষে তুমি বুঝতে পারবে
যে কোনো বস্তু স্থির আছে নাকি গতিশীল আছে। এর থেকেও যদি ভালো করে লিখতে চাও তাহলে কি লিখবে, লিখবে কোনো বস্তুর গতি সম্পর্কে আমরা ধারণা পাই। আর গতির মধ্যে সবকিছু চলে আসলো, গতির মধ্যে গতিশীল অবস্থাও চলে আসলো, আবার স্থিতিশীল অবস্থাও চলে আসলো। তো গতি সম্পর্কে আমরা ধারণা পাই কোনো একটা সিস্টেমের রেসপেক্টে বা সাপেক্ষে, সেটাকেই বলা হয় নির্দেশতন্ত্র। কি বলা হয়? নির্দেশতন্ত্র। ওকে, সেটাকেই বলা হয় নির্দেশতন্ত্র। এরপর এরপর আরো ইন্টারেস্টিং জিনিস। আচ্ছা, তো এটা মুছলাম। আরো ইন্টারেস্টিং কি জিনিস বন্ধু একটুখানি শোনো। তো দেখো, এই যে নির্দেশতন্ত্র না, এটা অনেক ধরনের হয়। এই যে নির্দেশতন্ত্রটা রয়েছে না, এটা অনেক ধরনের হয়। ওকে, তো দেখো নির্দেশতন্ত্র ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে এখানে আমরা স্থানাঙ্ক পদ্ধতি কথাটা উল্লেখ করব। কি উল্লেখ করব? স্থানাঙ্ক পদ্ধতি। এবারটা প্রশ্ন হচ্ছে কেন হট করে স্থানাঙ্ক পদ্ধতি কথাটা উল্লেখ করছি, বা স্থানাঙ্ক জ্যামিতিও বলতে পারো, পদ্ধতি লিখলাম আমি, এই কথাটা উল্লেখ করছি। এবার কেন উল্লেখ করছি দেখো, আমি যদি বলি যে এই পয়েন্টের সাপেক্ষে বের করব একটা বস্তু কোথায় আছে। ওকে, মনে করো আমি কি করলাম, একটা সরলরেখা আঁকলাম। মন দিয়ে শোনো, আমি একটা সরলরেখা আঁকলাম। এবারটা কি করছি না, এই সরলরেখার ওপর মনে করো একটা বস্তু আমি এমন করে আঁকলাম, বা বিন্দু বস্তু এমন করে আঁকলাম। ওকে, এবারটা আমি এই বিন্দু বস্তুটার যে অবস্থান সেটা কিভাবে বোঝাবো, এটা কি করে বোঝাবো, সেটা বোঝাবো যে দেখো তুমি যদি এই পয়েন্ট থেকে সোজা, একদম সোজা, দেখবে না কিন্তু, একদম সোজা যদি এতখানি হেঁটে যাও, মনে করো এটা হচ্ছে 5 মিটার, এতখানি যদি হেঁটে যাও, তাহলে পরে তুমি এই বস্তু কণাটাকে বা বিন্দু বস্তুটাকে দেখতে পাবে, তাই তো? তাহলে দেখো এখানেও আমি কি করছি, এখানেও আমি কোনো কিছু সাপেক্ষে বের করছি না, কোনো একটা বিন্দু বস্তুর অবস্থান, কিন্তু এখানে এটা হচ্ছে একটা সরল রেখা, তাই তো? তো সরল রেখার মধ্যে কি কি পড়তে পারে? সরল রেখার মধ্যে পড়তে পারে হয় এক্স অক্ষ, না হয় ওয়াই অক্ষ, না হয় জেড অক্ষ, তাই তো? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। বুঝতে পারলাম না জিনিসটা ঠিক। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা যেই ঘরে এখন রয়েছো, ওই ঘরের একটা কোণা খেয়াল করে দেখো, কোণায় দেখবে 3টে এরকম অক্ষ দেখতে পারবে, 3টে এরকম লাইন দেখতে পাবে, ঠিক আছে? তার মধ্যে একটা লাইনকে আমরা কি বলবো, একটা লাইনকে আমরা বলবো এক্স অক্ষ, একটাকে বলবো ওয়াই অক্ষ, একটাকে বলবো জেড অক্ষ। এবারটা আমি কি বললাম, আমি এখন কি নিয়ে আলোচনা করলাম, বললাম শুধুমাত্র একটা অক্ষ, এই বাদবাকি দুটো অক্ষ বাদ দাও, হয় তুমি এক্স ধরো, নয় তুমি ওয়াই ধরো, নয় তুমি জেড ধরো, তাই তো? কারণ এটা সরল রেখা বরাবর হচ্ছে না। তো এইখানে এই যে নির্দেশতন্ত্রটা রয়েছে না, যেখানে একটা সরল রেখা বা একটা অক্ষ আমি ব্যবহার করলাম, এটার নাম হচ্ছে একমাত্রিক নির্দেশতন্ত্র। একমাত্রিক কেন? কারণ হয় আমি এক্স অক্ষ ব্যবহার করেছি, নয় ওয়াই, নয় জেড, তো এর নাম হচ্ছে একমাত্রিক নির্দেশতন্ত্র। ওকে, আচ্ছা, ঠিক এমন টাইপেরই আমরা যদি দুটো অক্ষ ব্যবহার করতাম, দেখালাম না যে 20 সেন্টিমিটার 25 সেন্টিমিটার, এখানে কটা অক্ষ ব্যবহার করেছি, দুটো অক্ষ, তো এক্স অক্ষ, ওয়াই অক্ষ। তো এইটা হচ্ছে দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র। তো দুটো অক্ষ কি কি হতে পারে? এক্স ওয়াই হতে পারে, ওয়াই জেড হতে পারে, অথবা এক্স জেড হতে পারে, তাই তো? এটার নাম হচ্ছে দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র। এটার নাম হচ্ছে দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র। আচ্ছা, এরপর মনে করো এই যে ঘরটা রয়েছে, ঘরের মধ্যে তুমি রয়েছে, তুমি মনে করো একটা বিন্দু বস্তু বা বস্তু কণা। আচ্ছা, বস্তু কণা কি বিন্দু বস্তু কি
জিনিসটা আমি বলছি, একটু পরে বলছি। তো তুমি মনে করো একটা বস্তু কণা বা বিন্দু বস্তু, এবার তোমার অবস্থান বোঝাতে লাগবে। কি করে বোঝাবে? তুমি তো আর বোর্ডের মধ্যে নেই না, তুমি তো আর একটা প্লেনের মধ্যে নেই। এটাকে বলা হয় প্লেন। প্লেন মানে কি, বা তল মানে কি? যখন আমরা দুটো অক্ষ ব্যবহার করি তখন সেটা হয় তল বা প্লেন। যেমন দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রে এইটা নিয়ে যখন আমরা আলোচনা করব তখন এই বোর্ডের মধ্যে ছিলাম, তো বোর্ডটা হচ্ছে একটা তল বা প্লেন। তো দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র সবসময় একটা তলের মধ্যে থাকে, ওকে। ঠিক তেমনি একমাত্রিক নির্দেশতন্ত্র একটা ঠিক সরল রেখা বরাবর থাকে, ওকে। ঠিক তেমনি মনে করো তুমি রয়েছো, তোমার অবস্থান বোঝাতে লাগবে। তখন কিন্তু আবার এই দুটো অক্ষ দিয়ে কাজ চলবে না, তখন তিনটে অক্ষ লাগবে। ওকে। তিনটে অক্ষ কিভাবে কি লাগবে সেটা আমরা পরে একদিন জানবো। তখন তিনটে অক্ষ লাগবে। আচ্ছা, তার মানে ওই যে নির্দেশতন্ত্র যেখানে তিনটে অক্ষ প্রয়োজন হচ্ছে, তিনটে অক্ষ কি কি আছে? এক্স, ওয়াই, জেড। এর নাম হচ্ছে ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। এর নাম হচ্ছে ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। এখানে যেমন তল, আর এখানে এর নাম হয়ে যাবে স্পেস। স্পেস মানে কিন্তু শুধুমাত্র মহাকাশ না, ওইসব কিন্তু ভুলভাল তথ্য। স্পেস মানে হচ্ছে স্পেস, 3D, 3 ডাইমেনশন, যেটাকে আমরা বলছি 3 ডাইমেনশন। 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন, এক্স, ওয়াই, জেড। ওকে। তো নির্দেশতন্ত্র তো বোঝা গেল, নির্দেশতন্ত্রের প্রকারভেদও বোঝা গেল। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই বন্ধু বন্ধু বলছি কেন, সরি, কি বলছি, কাপড় কই ভাই, এই তো। আচ্ছা, বস্তু কণা জিনিসটা কি? বারবার এই যে আমি বলছি না বস্তু কণা, বিন্দু বস্তু, এইটা কি ব্যাপারটা? কি ব্যাপারটা তো বুঝলাম না ভাই আমি, ব্যাপারটা পুরো আমার আওলায় আছে, মাথা মুথা। আচ্ছা, তো বিন্দু বস্তু জিনিসটা কি? বস্তু কণা লিখি। তো যখনই দেখবে এই যে কাইনেমেটিক্স বা এই যে স্মৃতিবিজ্ঞান, এই স্মৃতিবিজ্ঞানে যখনই আমরা আলোচনা করব না, তখনই পার্টিকেল কথাটা উল্লেখ করব। পার্টিকেল, আর পার্টিকেল মানে হচ্ছে বস্তু কণা বা বিন্দু বস্তু। এবার বস্তু কণা বা বিন্দু বস্তু মানে কি? এটার মানে হচ্ছে এর নির্দিষ্ট ভর থাকবে। এটা কিন্তু মন দিয়ে দেখো, এর নির্দিষ্ট ভর থাকবে, এর কোনো ডাইমেনশন থাকবে না। ডাইমেনশন মানে দৈর্ঘ্য প্রস্থ কিচ্ছু থাকবে না, মানে জিরো ডাইমেনশন। মানে তুমি বলতে পারবে না যে এর দৈর্ঘ্য আছে বা এর প্রস্থ আছে, ওকে। এটা জিরো ডাইমেনশন, ঠিক আছে। তো এখানে লিখছি শূন্য মাত্রা, জিরো ডাইমেনশন, ওকে। আচ্ছা, আর 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 কি থাকবে? আর এর অবস্থান থাকবে। এবার অবস্থান কার সাপেক্ষে? কোনো একটা নির্দেশতন্ত্রের সাপেক্ষে, তাই তো। তো এর কি থাকবে? আর অবস্থান থাকবে, ওকে। এর অবস্থান তুমি বুঝতে পারবে। তো ভর থাকবে, অবস্থান থাকবে, কিন্তু মাত্রা হয়ে যাবে শূন্য, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ বেদ এই সমস্ত জিনিস থাকবে না। তখন সেই কণাটাকে আমরা বলবো বস্তু কণা, বা তখন সেই জিনিসটাকে আমরা বলবো পার্টিকেল, ওকে। পার্টিকেল বা বস্তু কণা। আচ্ছা, এইবার মন দিয়ে শোনো। দেখো, আমাদের আশেপাশে যে সমস্ত জিনিস আমরা দেখতে পাই সেগুলো তো বস্তু কণা না, সেগুলো তো বস্তু না। তাদের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, বেদ আছে, সব কিছু আছে। তো সেইগুলোকে আমরা কি করে বস্তু কণা বলবো? মন দিয়ে শোনো, মনে করো তোমার কাছে একটা বস্তু আছে, তো এই বস্তুটা কখন বস্তু কণা হবে? মনে করো এই যে বস্তুটা, এই বস্তুটা যখন চলবে না, মন দিয়ে শোনো, এই বস্তুটা যখন চলবে তখন একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে। তো তো ওইটা তখন তার ক্ষেত্রে কি হবে? রেঞ্জ আমরা বলতে পারি যে এই রেঞ্জটা অতিক্রম করবে বস্তুটা। তো বস্তুর যা ডাইমেনশন আছে না, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এইগুলো যদি এই রেঞ্জের থেকে অনেক কম হয়, মনে করো একটা বস্তু রয়েছে, তার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 2 সেন্টিমিটার। মন দিয়ে শোনো, বস্তুটার দৈর্ঘ্য মনে করো 2 সেন্টিমিটার। এবার বস্তুটা মনে করো চললো 2000 কিলোমিটার। তাহলে পরে দেখো, এটা হচ্ছে তার রেঞ্জ, আর এটা হচ্ছে ডাইমেনশন বা মাত্রা।
তাই তো? এবার একটা জিনিস খেয়াল করে দেখো, 2 সেন্টিমিটার 2000 কিলোমিটার থেকে কত ছোট, অনেক ছোট, নেগলিজিবল ধরা যেতে পারে, তাই তো? তো যদি এরকম কন্ডিশন হয় যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে রেঞ্জ যদি অনেক ছোট হয় কার থেকে, ডাইমেনশন যদি অনেক ছোট হয় কার থেকে, ডিম লিখলাম, ডিআইএম, রেঞ্জের থেকে, তাহলে তুমি বলতে পারো যে ওই বস্তুটা হচ্ছে একটা বস্তু কণার মতন আচরণ করবে, বস্তুটা হচ্ছে একটা বস্তু কণার মতন আচরণ করবে। বোঝা গেল? ওকে, সিম্পলভাবে বোঝালাম আমি। এটা ভীষণ ইম্পর্টেন্ট বলে রাখলাম। এটা অনেক সময় না মানুষের মনে থাকে না যে একটা বস্তু ক্ষেত্রে আমরা কি করে এই স্মৃতিবিজ্ঞানটা পড়বো। তখন বস্তুটা কিন্তু করতে নেই, বস্তুটার ক্ষেত্রে ধরে কিন্তু করতে নেই, বস্তুটাকে বস্তু কণা ধরে নিতে লাগে, ধরে নিয়ে তারপর অঙ্ক করতে লাগে, বা যা কিছু রয়েছে স্মৃতিবিজ্ঞানের মধ্যে সেগুলো আমাদের করতে লাগে, বস্তুকে বস্তু কণা ধরে নিয়ে তারপর করতে লাগে। আচ্ছা, এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে রৈখিক গতি। রৈখিক গতি আমরা কাকে বলবো? খুব সিম্পল, কিচ্ছু নেই এর মধ্যে। রৈখিক গতি মনে রাখবে যে সরল রেখা বরাবর যে গতি, সরল রেখা বরাবর কোনো একটা বস্তু কণার, কোনো একটা বস্তুর যে গতি সরল রেখা বরাবর, ওকে, তাকেই বলা হয় রৈখিক গতি বা সরল রেখা বরাবর গতি। তো এটা নিয়ে ফার্দার আলোচনা হবে পরের ভিডিওতে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর সেখানে এটাও জানাবে যে কোথায় বুঝতে পারলে না, টাইম স্ট্যাম্প দিয়ে তারপর জানাবে এখানে বুঝতে পারলে না। যদি মনে হয় তাহলে পরের ভিডিওতে সেইটা আমি আলোচনা করব, সেই প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করব। যাই হোক, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ।